বাজারে আজ কি ঘটে গেল এবং গতকালকে কি ঘটেছে অবশ্যই আপনারা অবগত আছেন। আসলে বাজারে এইরকমই হয়, স্মার্ট মানি আপনাদেরকে এইভাবেই মুরগি বানায়। আমি সবসময়ই আপনাদেরকে এই কথাটা বলার চেষ্টা করি এবং আপনাদেরকে অকপটে সেটা স্বীকারও করি যে এই টাইপের জিনিস আমাদের বাজারে সবসময়ই হয়। ম্যানুপুলেটররা ম্যানুপুলেশন করবে, এটাই স্বাভাবিক। আপনাকে সেই জায়গাটা কিভাবে মেনটেন করবেন, কিভাবে সেই জায়গাটাকে ফিল্টারাইজ করে আপনারা বাজারে টিকে থাকবেন, সেই বিষয়াদি নিয়ে সবসময় আমি কথাবার্তা বলার চেষ্টা করি এবং আপনাদেরকে সেই বার্তাটা দেওয়ার চেষ্টা করি। দেখেন, গতকালকে ইন্ডিয়া পাকিস্তানে মিসাইল মারছে। সেই মিসাইল মনে হচ্ছে পাকিস্তানে গিয়ে না পড়ে আমাদের ডিএসসিতে পড়েছিল গতকালকে, যে কারণে 150 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। ভাবা যায়, এক দেশে অন্য দেশে হয়েছে ঘটনাটা, অন্য দুইটা ভিন্ন রাষ্ট্র, আমাদের দেশে কিছুই হয় নাই, সেটির ইম্প্যাক্ট এসে পড়ছে কি আমাদের বাজারে। কেন পড়ছে, কি কারণে পড়ছে? ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ। ইন্ডিয়া বাংলাদেশ তো আর যুদ্ধ না, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ। অথচ তাদের বাজারটা বেশ ভালো ছিল, আমাদের বাজারটা 150 পয়েন্টের মতো পড়ে গেছে। এটা হয়েছে কেন, কি কারণে হয়েছে? জাস্ট প্যানিক, আর কিচ্ছু না। একদম ফুললি প্যানিক দিছে। আর এই জায়গাটাতেই সুযোগ নিয়েছে স্মার্ট মানি। আপনারা প্যানিকড হয়ে সেল প্রেশার দিচ্ছেন যে এই বুঝি সব শেষ। ভাই, বাজারে কিচ্ছু শেষ হয় না, বাজারে নিচে আসবে আবার উপরে যাবে। বাট আপনাদের সাইকোলজিটা ঠিক ছিল না। এই যে দেখেন, আজকে কিন্তু এটা রিকভারি করে গেছে। কত পয়েন্ট? 99, প্রায় 100 পয়েন্টের মতো রিকভারি করে গেছে 150 পয়েন্টের মধ্যে। এই যে যদি আমরা একটু টপ লুজারে যাওয়ার চেষ্টা করি, দেখেন টপ লুজারে মাত্র 10টা শেয়ার। গতকালকে টপ গেইনারে ছিল মাত্র 10টা বা 11টা শেয়ার, আজকে টপ লুজারে 10টা, আর সবই গেইনার। তাহলে আপনারা কি করলেন এইখানে? এইখানে আপনারা সম্ভাবনাময় জায়গাটা হারিয়ে ফেললেন। যেগুলো গতকালকে বামে হল্ট হয়েছিল, এগুলো আজকে ডানে হল্ট হয়েছে, শুধুমাত্র আপনাদের একটু প্যানিকের কারণে। এই সাইকোলজিটা আপনাদের বাজারে বুঝতে হবে, বাজারে কেন এই সাইকোলজিটা হয়। এই বিষয়াদিগুলো আর যদি না বুঝেন, সারা জীবনই আপনারা ধরা খাবেন, মুরগি হবেন। স্মার্ট মানিদের হাতে সবসময় মুরগি হবেন। গতকালকে যে স্টকটা আপনি নিজেই বামে হল্ট হচ্ছে ভাব, তখন সেল করে দিছেন, আজকে সেই স্টকটা আরও 10% বাড়ছে, মানে 10% রিকভারি করে গেছে। যতটুকু পড়ছিল ততটুকু রিকভারি করে গেছে। তার মানে এইখানে গতকালকে যারা 10% নিচে মারছে, তারাই আবার ওই সেম শেয়ারটাই আজকে 10% উপরে কিনছে। আলটিমেটলি তাদের 10% লুজার, মানিটা হারাই ফেললেন। এই সাইকোলজিটা তো আপনার বুঝতে হবে। এই যে দেখেন, গতকালকে ট্রেড আওয়ারের পরে, এই যে ইয়েস্টারডে ট্রেড আওয়ারের পরে আমি এইখানে একটা পোস্ট দিয়েছিলাম আমার ফেসবুক গ্রুপ এবং ইউটিউবের কমিউনিটি পোস্টে। এইখানে কি লিখছি? আমরা কি করলাম? মার্সেল মার ফোর সেল। এতে ক্ষতি কার হলো? একবার চিন্তা করে দেখবেন, আজ যে রেটে শেয়ার মেরে দিলেন, কাল কি সেই রেটেই আবার কিনতে পারবেন? না, পারবেন না। এই রকম ঘটনা এর আগেও আমাদের সাথে হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমরা বারবার একই ভুল করি। আজ এতগুলো শেয়ার বড় ভলিউমে ট্রেড হয়েছে, সেটা তাহলে কে কিনলো? আপনারা যে শেয়ারটা মেরে দিলেন, সেটা কার কাছে বিক্রি করেছেন? ওইখানে বায়ার হয়ে কে বসেছিল? একবারও কি চিন্তা করেছেন? না, করেন নাই, এবং ভবিষ্যতেও করবেন না। আসলে আমরা বাঙালি, আমাদের ম্যানুপুলেশন করাটা খুবই সহজ। সেই পথেই হারছে আমাদের তথাকথিত মামুরা। তারা ভালো করেই জানে আপনি কিসের ভয় পান, আর সেই ভয়কেই কাজে লাগিয়ে আপনাদের হাতে থাকা শেয়ার হাতিয়ে নিল আজ। দেখেন, আমি একদম স্পষ্টভাবে ট্রেড আওয়ারের পরে যে এই যে 2:55-তে আপনাদেরকে এই কথাটা বলেছিলাম, যে কথা বলেছিলাম সেটাই হয়েছে। আসলে এইরকমই হয় বাজারে, অনেক দিন ধরে তো বাজারে ম্যানুপুলেশন কিভাবে হয়, কি কারণে হয়, তারা কিভাবে করে, কোন ধরনের নিউজ দিবে, আপনি কিসে ভয় পান, A to Z এইগুলা মুখস্থ হয়ে গেছে ভাই। আপনারা কি করছেন? কালকে মারছেন। দেখেন, আমি এই যে বলেছিলাম যে রেটে আপনি শেয়ারটা সেল করলেন, ওই রেটে কি পাবেন কি না। দেখেন, আজকে কিন্তু ওই রেটে পান নাই শেয়ারটা। আজকে আপনাকে ওই সেম শেয়ারটাই বাড়তি দামে কিনতে হয়েছে, এবং আপনারা কিনেছেনও সেটা। এই হচ্ছে আমাদের বাজারের অবস্থা। বাজারে এডুকেটেড না হইলে আপনি বাজারের জীবনেও টিকে থাকতে পারবেন না। এইটা আপনাকে সাইকোলজিক্যাল গেম খেলে দিছে। এখানে বাজারে কি হয়েছে? গতকালকে ফার্স্ট আওয়ারে স্মার্ট মানি ওরা কিছু সেল প্রেশার দিছে। ধরেন ওরা 20,000 শেয়ার সেল প্রেশার দিছে, আপনি কি করছেন? তার সাথে আরও বেশি সেল প্রেশার দিচ্ছেন ওদের সেল প্রেশারের কারণে। কারণ এটা আপনাকে ম্যানুপুলেশন করছে, সেল প্রেশার দিয়ে দেখাইছে যে আপনি শেয়ারটা পড়ে যাচ্ছে, আপনি শেয়ারটা বিক্রি করে দেন। এইরকম আপনাকে সাইকোলজিক্যালি হিট করাইছে, আপনিও ওর সাথে সাথে করে সেল প্রেশার দিচ্ছেন। ওরা যদি 20,000 শেয়ার সেল প্রেশার দিছে ওইখানে, কিন্তু শেষ বাজারে যায় ওরা দেখেন ঠিকই 2 লাখ শেয়ার কিনে নিছে।
কারণ কমে কিনছে, 10% কমে পাইছে, তারা টাকা নিয়ে বসে থাকে। এবং যারা স্মার্ট ছিল আমাদের বাজারে অনেকের সাথে আমি কথা বলেছি, তারা টুকটুক করে কালকে কিনেছে। হ্যাঁ, আমি নিজেও কিনেছি, অস্বীকার করব না। আমি কোনগুলো কিনেছি? আমি নতুন নতুন শেয়ার কিনি নেই, আমি কিনেছি যেগুলো আমার হাতে ছিল এবং অনেক নিচে চলে আসছে। দেখা গেল যে আমি একটা স্টক 10% যে রেটে কিনছি তার সাথে 10% 7% নিচে পাচ্ছি, আমি তখন ওই শেয়ারটা ওইখানে কোরানোর চেষ্টা করছি। আসলে ঝড়ের সময়ই আম কুড়াইতে হয়, এটা আপনারা জানেন, বাট এটা মানেন না। ঝড় হয়েছে, ঝড়ের সময় আম কুড়াইতে হয়। যদি আপনি আম কুড়াইতে না পারেন তাহলে নিজের হাতে থাকা আমগুলো খুব সূক্ষ্মভাবে সুন্দরভাবে প্রোটেক্ট করার চেষ্টা করবেন, যাতে অন্য কেউ ওই আমটা কুড়াইয়া না নেয়। আপনারা কি করছেন? আরও তার ঝুড়িতে যে আমগুলো দিয়ে আসছেন। এই বিষয়াদি নিয়ে আমি কন্টেন্ট লেখা বা বিভিন্ন ভিডিওতে বলার চেষ্টা করি আপনারা কীভাবে এই জিনিসগুলোকে মেনটেন করবেন। আপনি দেখেন বাজার পড়লে আবার বাজার ঠিকই উঠে আসে, প্রত্যেকবারই এরকম সিচুয়েশন হচ্ছে। বাজারে কালকে এরকম একটা ঝড় আসতে পারে, তো ওই জায়গাটাতে আপনি তো সংযত থাকবেন। এখন বলবেন ভাই আপনি তো এই স্টপ লসের কথা বলেন। হ্যাঁ, স্টপ লসের কথা বলি, কিন্তু ওই সময়টা কোনটা? নর্মাল সময়ে। এই ধরনের সিচুয়েশনে স্টপ লস নয়, আপনাকে সংযত থাকতে হবে। যেগুলো আমি গত সপ্তাহে নিয়ে আলোচনা করেছি সেগুলোও কিন্তু স্টপ লস হিট করছে, আমারও হাতে সেই স্টকগুলো আছে, বাট আমি সেগুলো সেল করিনি। কারণ কি? কারণ ওই শেয়ারটা নর্মালি পড়ে নাই, ওই শেয়ারটা পড়ছে এই ধরনের সিচুয়েশনের কারণে, মার্কেট প্যানিকের কারণে। দেখেন প্যানিক দিয়ে ওই শেয়ারগুলো নিয়ে নিছে এবং শেয়ারগুলো আজকে মোটামুটি দাঁড়াই গেছে। যাই হোক, এখন আপনাদের উদ্দেশ্যে আমি যতটুকু বার্তা দিব, মার্কেট মোটামুটি যতটুকু প্যানিক দেওয়ার দিয়ে নিয়েছে, যা নেয়ার নিয়ে নিয়েছে। যারা সেল করেন নাই তাদের জন্য শুভকামনা। আপনারা একটু ধৈর্য ধরে বসে থাকেন, সবারই লস রিকভার হয়ে যাবে। আশা করতেছি যে মুভটা সামনে আপনারা পাবেন, ইন্ডেক্সের বলেন বা বিভিন্ন স্টকের বলেন, আশা করতেছি সেই মুভে আপনারা লস রিকভারি করবেন। দেখেন এই মুহূর্তে অলরেডি মার্কেট ডাউন, প্রত্যেকেই 50-40% লসে আছেন। ভাই আপনি 50-40% লসে আছেন, আপনি এই 10% বাঁচানোর জন্য তারপরে এই শেয়ারটা সেল করে দিচ্ছেন, মাত্র 10% বাঁচানোর জন্য। কিন্তু ওই দিকে যে আপনার 40-50% লস ছিল আর 10% কি আপনার সহ্য হইতো না? হইতো। আপনি প্যানিকড হয়েছেন, বাজারে প্যানিক দেয়। আপনি একটা কথা বলেন তো, একদম বুকে হাত দিয়ে আপনারা একটু বলতে পারবেন কি না যে এই বাজার থেকে আপনি কি চলে যেতে পারবেন? না, পারবেন না। তাহলে ভাই বাজারে এত প্যানিক হওয়ার কী দরকার, কী প্রয়োজন? এই প্যানিক সেলের কারণে আমরাও বিপদে পড়ে যাই। আপনারা নিজেরা তো পড়েন, আরও 10 জনকে সাথে নিয়ে বিপদে পড়েন। সো এই বাজারে একটু সহনশীল হয়ে, এই ধরনের সিচুয়েশনে একটু সহনশীল হয়ে সেল প্রেশারটা না দিয়ে আপনি হাতে শেয়ারটা রাখেন, দেখেন কি হয়। হ্যাঁ, আমি বলতাম সেল দিতেন যদি ইন্ডেক্স যদি এখন 6000-এর ঘরে থাকতো, মানে একটা পিক দিয়ে গেছে, উপরে আছে, তখন যদি এই ধরনের নিউজ আসতো তাহলে আপনি দিতে পারতেন। বাট অলরেডি ইন্ডেক্স নিচের দিকে, ইন্ডেক্স ফল করতেছে, অলরেডি কারেক্টিভ মুডে আছে এবং কারেকশন যে একটা সেটেলমেন্ট হওয়ার চেষ্টা করতেছে, ওই জায়গাটাতে আসলে তারা শেষ যা করার, যেভাবে করার, যে প্যানিকটা তারা আশা করতেছিল দেওয়ার জন্য এবং আসলে চলে আসছে, তারা ইচ্ছাকৃত বা বাজারে গুজব ছড়ায় নাই, কোনো কিছু ছড়ায় নাই, সেটা চলে আসছে, সেই সুযোগটাই তারা নিছে। জাস্ট এইটা ম্যানিপুলেশন প্রসেস, আর কিচ্ছু নয়। আপনাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে। শুধু ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসিস করলেও হবে না, আমি সবসময় বলি, সাথে সাইকোলজিক্যাল অ্যানালাইসিসটাও আপনাদের করতে হবে। এই সাইকোলজিক্যাল গেমটা খেলে আপনাদের হাতের শেয়ারগুলো তারা নিয়ে নিছে। ভাই আপনারা বিনিয়োগকারী, একটা কোম্পানিতে বিনিয়োগ করতেছেন, একটা কোম্পানির শেয়ার হোল্ডার হচ্ছেন, সেই কোম্পানির মালিক হচ্ছেন, তা আপনাকে চক্ষু সইতে হবে। বোকামি মতো কাজ করলে কিন্তু হবে না। আপনি এখানে বুকে সাহস নিয়ে আসছেন, না আমি অমুক কোম্পানির একটা শেয়ার কিনবো, সেই শেয়ার হোল্ডার হব এবং সেই কোম্পানির মালিক হব একটা পোর্শনের, আমি ডিভিডেন্ড নিব বা আমি ক্যাপিটাল গেইন নিব, সেই চিন্তা করেই তো আসছেন। সো আপনি যদি এখন ওই রাস্তার একজন রিক্সাওয়ালার মতো বা একজন সিএনজি ওয়ালার মতো যদি চিন্তা করেন, তাহলে আপনার দ্বারা শেয়ার ব্যবসা হবে না। আপনাকে বিনিয়োগকারীর মতো করে চিন্তা করতে হবে। যাই হোক, তো আমি এখন শেষে বলতে চাই যে আপনারা প্যানিকড হয়েন না, কোনো কিছু হয়েন না। যারা সেল করেন নাই তারা ভালো কথা, আর যারা আটকে আছেন তারা একটু ধৈর্য ধরেন, মার্কেট বেশ ভালো হবে। শেষ মার্চ যা হবার হয়ে গেছে, এখন একটু ধৈর্য ধরে আগামীতে কিভাবে এই বিষয়গুলা মেনটেন করবেন, কিভাবে আপনি প্ল্যানিং করবেন, আপনার স্টক থেকে কিভাবে বের হবেন বা প্রফিট মেক কিভাবে করবেন, ওই বিষয়াদি নিয়ে চিন্তা করেন। তো আমি আগামী সপ্তাহের জন্য 2টা স্টক ওয়াচ লিস্টে নিয়ে এসেছি। গত সপ্তাহে যেগুলো দিয়েছে সেগুলো তো আছে, সেগুলো হয়তো বা স্টপ লস হিট করছে, কিন্তু সেগুলো কেন করছে অলরেডি আপনারা জানেন। এই ধরনের প্যানিক ট্যানিক আসলে এইগুলো হয়, কিন্তু বাট আমি সেইগুলো সেল করি নাই, আপনাদেরও সেল করা উচিত নয়। আপনারা ওইগুলো হোল্ড করুন, আশা করি ভালো কিছু দেখবেন। এবং সামনের সপ্তাহে 2টা খুব সম্ভাবনাময় স্টক আমি আপনাদের সামনে নিয়ে আসব, চাইলে আপনারা সেই ওয়াচ লিস্টটা দেখে নিতে পারেন। প্রথমে আছে হচ্ছে মিউচুয়াল ফান্ডের ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড, বেশ ভালো পজিশনে আছে,
অনেকটুকু কারেকশন হয়েছে, এই স্টকটা অনেক কারেকশন হয়েছে। যদি এই পিকটা ধরার চেষ্টা করি, 48 টাকার লেভেল থেকে এখন 20 টাকার লেভেল, তার মানে অর্ধেকেরও বেশি এসে সে এখন একটু পিক দেওয়ার চেষ্টা করতেছে, সে এখানে সেটেলমেন্ট হওয়ার চেষ্টা করছে। এবং দেখেন এইখানে অ্যাজ পার ইলিয়ট ওয়েভ অনুযায়ী এইখানে বি পয়েন্ট আর এই যে সি পয়েন্ট, মানে বি পয়েন্টে এখন আছে, এখন সি পয়েন্টের জন্য উঠলে উঠতে পারে। এবং এখানে একটা অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লককে ট্যাপ করে এই যে সুন্দর একটা বুলিশ ক্যান্ডেল দিছে। এবং ভলিউমটাও মোটামুটি খারাপ না, ভালো ভলিউম। ফার্স্ট টার্গেট পয়েন্ট হতে পারে এই যে 24 টাকা সামথিং, এবং সেকেন্ড টার্গেট হচ্ছে 26 টাকা সামথিং। এইটা শর্ট ট্রেডের জন্য, নট পজিশন ট্রেড, শর্ট ট্রেড। যেহেতু এখনও মিউচুয়াল ফান্ডের একটা আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে এবং অন্যান্য স্টকগুলো বেশ ভালো করছে, আজকে অনেকগুলো স্টক হল্ট হয়েছে। যে স্টকগুলো হল্ট হয়ে গেছে, দাম বেড়ে গেছে, সেগুলোর পিছনে না দৌড়িয়ে যেগুলা নিচের দিকে আছে সেইগুলোর দিকেই মনোনিবেশ করা উচিত আমি বলে মনে করি। তো ফার্স্ট প্রাইমটাও বেশ লুক্রেটিভ প্রাইসে আছে, আপনারা চাইলে এই স্টকটা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। এবং স্টকটা যদি এসএল ধরেন, আমি সবসময় বলি যে যখন আপনারা ট্রেড করবেন বা একটা স্টক শর্ট ট্রেড করার চেষ্টা করবেন, তখন এসএল ধরে ধরে ট্রেড করবেন। এসএল হইলে যদি স্বাভাবিক থাকে, অন্য কোনো কিছু যদি না আসে, বড় ধরনের বিপর্যয় যদি স্বাভাবিক থাকে, তাহলে এসএল আপনারা কততে ধরবেন, এই যে 18 টাকা 80 পয়সার নিচে যদি ক্লোজ দেয় কখনো, তাহলে সেইখানে এসএলটা নিয়ে নিতে হবে, কারণ এটা ডাউন ট্রেন্ড এবং আপ ট্রেন্ডে যাওয়ার শিফট করার চিন্তা ভাবনা করতেছে। তো ওই বিষয়টা মাথায় রেখে যদি ডাউন ট্রেন্ড কন্টিনিউ করে তাহলে আরও নিচে আসতে পারে, বাট এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে এটা আপ ট্রেন্ডে শিফট হইলেও হতে পারে। তো ওই ঝুঁকির জায়গাটাতে মাথায় রেখেই আপনারা এগুলো ট্রেড করবেন। আপনারা কী করেন, ঝুঁকির জায়গাটাতে দেখেন না, আগে দেখবেন ঝুঁকির জায়গা, তারপরে দেখবেন সম্ভাবনাময় জায়গা। আমি সবসময় ওইটা করি, ঝুঁকির জায়গা আগে আমি এসএল পয়েন্টটা ঠিক করি, দেন লাভের পয়েন্টটা মানে সেল পয়েন্টটা আমি ঠিক করার চেষ্টা করি বা দেখার চেষ্টা করি। তো চাইলে আপনারা এই ফার্স্ট পয়েন্টটাও আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। আজকের ট্রেড ভলিউম টুলিউম বা ট্রেড প্যাটার্ন দেখে মনে হয়েছে যে সামনে ইন্স্যুরেন্স সেক্টরটা কিছু একটা করলেও করতে পারে এবং অনেক লোতে আছে, ইন্স্যুরেন্স সেক্টর অনেক লোতে আছে এবং সবগুলো স্টকই লোয়ার প্রাইসে আছে। আপনারা তো এখন দেখবেন না যেগুলো বেড়ে গেছে, কেপিপিএল, কেপিসিএল এই টাইপের স্টক বা এস আলম অথবা মিডল্যান্ড ব্যাংক এই টাইপের স্টকে আপনারা নজর দিবেন। যে স্টকগুলো নিচের দিকে আছে সেগুলোর দিকে নজর দিবেন না, আপনারা খান ওইখানেই আবার ধরা। এমনিতেই বাজারে প্যানিক দিয়ে ওরা আমাদের হাত থেকে শেয়ারগুলো গুছায় নেয়, তারপরেও আপনারা হাই ভ্যালুতে শেয়ারগুলো এন্ট্রি দেন, নিচের দিকে কখনো এন্ট্রি দেন না। আমি সবসময়ই চেষ্টা করি নিচের দিকে। দেখেন এই স্টকটা কতদিন ধরে অ্যাকুমুলেশন হচ্ছে, দেখেন বাজারে যা হয়েছে, যা কিছু হয়েছে, এই স্টকটা তেমন কিছু হয়েছে হয় নাই। আপনার লাগলে লাগুক না এই স্টকটা, আপনার 3 মাস, অসুবিধা কি? 3 মাস বসে থাকেন। আপনারা কি চান, আজকে কিনে কালকেই এটা হল্ট হোক, এই টাইপের জিনিস চান? ভাই ওই টাইপের জিনিস চাইলে আপনাকে ওই ঝুঁকির জায়গাটাও মেনটেন করে রাখতে হবে। কিন্তু আপনারা তো এসএল নেবেন না, আবার না আমি লসে শেয়ারসে সেল করবো না, ওই বিষয়টা মাথায় রেখে আপনারা এই যে ইউনাইটেড ইন্স্যুরেন্স যেটা আছে ইন্স্যুরেন্স সেক্টরের, এটা খুব ভালো লাগতেছে এবং এটা একটু পজিশন ট্রেডিংয়ের জন্য, নট T+2 T+3, এটা একটু লম্বা সময়, 1 মাস 1.5 মাস 2 মাসের মতো একটা সময় লাগতে পারে। আমার কাছে আজকের এই ইন্স্যুরেন্সের মধ্যে এইটার ট্রেড প্যাটার্ন এবং ট্রেড ভলিউম প্লাস হচ্ছে প্রাইস অ্যাকশন, এগুলো দেখে বেশ ভালো মনে হচ্ছে। যদি এই স্টকটা র্যালি করে বা স্টকটা বাড়ে, তাহলে ফার্স্ট টার্গেট কত পর্যন্ত, যে 51 পর্যন্ত, এবং সেকেন্ড টার্গেট হচ্ছে কত পর্যন্ত, 57 পর্যন্ত, নট ব্যাড। মানে 36 টাকার নিচে যদি ক্লোজ দেয়, তাহলে এই স্টকটা থেকে এসএল মানে স্টপ লস নিয়ে নিতে হবে। তো আপনারা চাইলে এই দুইটা স্টকে নজর দিলেও দিতে পারেন, আমার কাছে বেশ ভালো লাগতেছে। আমি আমার অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আপনারা কিনবেন কি কিনবেন না সম্পূর্ণই আপনাদের দায়িত্ব। লস হইলে আপনাদের, লাভ হইলেও আপনাদের, আমার কোনো কিছু যায় আসে না। আমি জাস্ট আমার অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে আর বেশি স্টক নিয়ে আলোচনা করব না, মাত্র দুইটা, কাজে দিলে দুইটাই দিবে, আর অন্য দেখার দরকার নেই। অন্য কিছু যদি আসে আমি হয়তো বা আপনাদের পোস্টের মাধ্যমে বা কমিউনিটি পোস্ট অথবা পরবর্তীতে একটা ভিডিও প্রয়োজন হলে সেই ভিডিওতে বলার চেষ্টা করব। তো শেষ করার আগে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই যে আমার বেসিক ফান্ডামেন্টাল অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্স এটা চলমান আছে, এইটা রেকর্ডেড ভার্সন। আপনারা যদি চান এই টাইপের সাইকোলজিক্যাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনারা শিখবেন, না শিখলে এই ধরনের যে ক্যাপিটালটা আপনারা লুজ করে ফেললেন, এই ক্যাপিটালগুলো কিভাবে আপনারা সুরক্ষিত রাখতে পারেন, এই সময়টাতে কিভাবে আপনারা নিজেকে সংযত রেখে ট্রেড প্ল্যান করতে পারেন, ওই জন্য হলেও ন্যূনতম জ্ঞান আপনাদের এই শেয়ার বাজার সম্পর্কে
নেওয়া প্রয়োজন আমি বলে মনে করি। সেইটার কথা চিন্তা করেই আমার এই বেসিক ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্স আমি লঞ্চ করেছি। এটা যদি আপনারা নিতে চান তাহলে যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে বেসিক ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্সের লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে ওইখান থেকে কোর্স মডিউলটা দেখে নিতে পারেন। আসলে ভাই আপনারা শিখতে চান না, এটাই হলো বড় প্রবলেম। এই যে দেখেন, এই যে গতদিন আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি, এই যে গতদিন এনআরবি ব্যাংক আমি বিক্রি করে দিয়েছি কত টাকা, এই যে আমি পোস্ট করেছি যে আমার ইয়াতে আমি পোস্ট করেছিলাম যে 15 টাকা 60 পয়সায়। দেখেন এই 15 টাকা 60 পয়সায় যে আমাকে বিক্রি করতে হবে, এইটা আমি বুঝলাম কিভাবে। আজকে দেখেন শেয়ারটা 15 টাকায় ঘরে, আজকে শেয়ারটা 15 টাকায় চলে আসছে, 15 টাকায় ক্লোজ দিছে। তো এইখানেই বিক্রি করতে হবে। প্রবলেম হয় কি, আপনারা বিক্রির জায়গাটা খুঁজে পান না। কেনেন ঠিকই, শেয়ারটা প্রফিটে যাচ্ছে, বাট সাইকোলজিক্যাল কারণে কোথায় বিক্রি করবো, কী কারণে বিক্রি করবো, এগুলো না জেনে মনে করেন যে আরও উপরে যাবে। এই যে দেখেন আপনাদের সামনে প্রমাণ দিচ্ছি, এই ব্যাংকটা আমি 13 টাকা 30 পয়সা 40 পয়সা করে নিয়েছিলাম, যে 15 টাকা 60 পয়সা করে বিক্রি করছে, আজকে ক্লোজিং কিন্তু 15 টাকায় দিয়েছে। তার মানে এখানে আমি অলরেডি 60 পয়সার একটা সেভিংস আমি করে ফেলছি। তো অনেকেই এই স্টকটা আছে হাতে, বাট তারা বিক্রি করার সিদ্ধান্ত নিতে পারে নাই। ওই বিক্রি করার সিদ্ধান্ত যাতে আপনি নিতে পারেন, তাহলেও আমার এই কোর্সটা যদি করেন, আপনারা খুব ইজিলি সুন্দর মতো বুঝতে পারবেন যে কোথায় আপনি সেল করবেন এবং কোথায় এই স্টকটা বাই করবেন। এতটুকু আপনারা এই বেসিক ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্স থেকে শিখতে পারবেন। বেসিক জিনিসপত্র তো আপনাকে শিখতে হবে, কারণ আপনারা কোনো কিছুই না শিখে না জেনে এই বাজারে আসবেন, এই বাজারে আসলে সারা জীবনই আপনারা এই মামুদের হাতে মুরগি হবেন। সো ওই জায়গা থেকেই আপনারা একটু শেখার চেষ্টা করেন। আমি আপনাদের খুব চিপ রেটে এই কোর্সটা দিচ্ছি, আপনারা চাইলে এই কোর্সটা ইনরোল করতে পারেন। তো ভিডিও আর লম্বা করবো না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ট্রেডিং জার্নি আপনাদের শুভ হোক।